দিনটা ছিল 28শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ কলকাতার ভাইজ্যাগ রোড ট্রিপের আমাদের তৃতীয় দিন। এই দিন আমরা উড়িষ্যার গোপালপুর থেকে বেরিয়ে ধরে নিয়েছিলাম NH-16 এবং পৌঁছে গেছিলাম অন্ধ্রপ্রদেশের থাগারাপুভালাসা। সেখান থেকে বাঁদিকে বিচ রোড ধরে বা মারিন ড্রাইভ রোড ধরে আমরা গেছিলাম ভাইজ্যাগ। কেন আমরা এই মারিন ড্রাইভ রোড বা বিচ রোড ধরলাম সেটার পুরোটাই ডিটেলস আপনারা জানতে পারবেন ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাইপাস লাইভ। আর শুভ ষষ্ঠী সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকের আমাদের এই ভাইজ্যাগ রোড ট্রিপের হিসাব মতো থার্ড ডে, কারণ আমরা এখন গোপালপুর সি বিচ থেকে বেরিয়ে গেছি, হোটেল থেকে জাস্ট চেক আউট করে বেরিয়েছি, অন দ্য ওয়েতে আছি। আর গোপালপুর টু ভাইজ্যাগের রাস্তার টোটাল সিনিক বিউটিটাই কিন্তু আপনাদের শেয়ার করব, কতটা সুন্দর আন্ধ্রার এন্ট্রি সবকিছুই আপনাদের দেখাবো। তো আমরা জাস্ট বেরিয়েছি, দেখতে থাকুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটা। তো আমরা গোপালপুর সি বিচ থেকে বেরিয়ে গোপালপুর আর বোম্বাপুর রোড সেটা ধরেছি, যেটা NH-16 গিয়ে কানেক্ট করছে। গোপালপুর যে মেন মার্কেট মোড়, সেখান থেকে একদম স্ট্রেট রাস্তা আপনাদের নিতে হবে। নিয়ে আপনারা এই গোপালপুর বোম্বাপুর রোডটা পেয়ে গেলেন। এবার এতে একদম স্ট্রেট, কোনো টার্নিং নেই লেফট রাইট, সেটাতে একদম সোজা উঠছেন NH-16 এর ওপর জগন্নাথপুরের কাছে, জগন্নাথপুর মোড়ের কাছে। GPS লোকেশন লিঙ্কও দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর নাহলে এমনি তো কোনো প্রবলেম ব্যাপার নেই, একদম স্ট্রেট রাস্তা। তো আমরা এই NH-এ উঠবো। গোপালপুর সি বিচ থেকে গোপালপুর বোম্বাপুর রোড ধরে আপনারা আসবেন, এসে রাইট টার্ন নেবেন ইউনিভার্সিটি রোডের কাছে, রোড থেকে সোজা আসবেন আর এই যে NH-16, আর এই আমরা লেফট টার্ন নেব। আমরা NH-16 ধরে নিলাম। Continue on National Highway 16 for 800 meters. তো গোপালপুর থেকে ভাইজ্যাগ RK বিচের ডিস্টেন্স ওই অলমোস্ট 260 কিলোমিটার। ম্যাপ অনুযায়ী 4.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগতে পারে নন স্টপ। এবার তার মধ্যে যা আপনারা লাঞ্চ বা যাবতীয় টুকটাক হল্ট দেবেন, তো সেটা বেশি ডিস্টেন্স নয়। তো আপনাদের তাড়াহুড়োর ব্যাপার নেই, আমরাও সেরকম ভাবে এগোচ্ছি ধীরে ধীরে। তো দেখতে থাকুন, আর রাস্তার সিনিক বিউটি যেরকম যা পাবো সবই আপনাদের দেখাতে থাকবো। তো দেখতে থাকুন। আছি এখন গিরিশোলার কাছে। গিরিশোলা কিন্তু উড়িষ্যার লাস্ট পয়েন্ট। আন্ধ্রা যেখান থেকে এন্ট্রি হবে সেটার আমি পিন পয়েন্টটা প্রপার আপনাদের লোকেশন বলে দেবো। তো আমরা গিরিশোলার কাছে ভারত পাম্পে ঢুকেছি, শক্তি ফিলিং স্টেশন। এখানে কিন্তু আমরা তেল ভরবো, গাড়ি সারথির তেল ভরার ব্যাপার আছে। ওই তেলটা ভরে নিই, দেন আমরা আবার জার্নি স্টার্ট করব। আমরা এই পাম্পে এসছি, এখন তেল ভরছি। ये गिरिशोला है ना भैया? अच्छा, ये इसका गिरिशोला खत्म, उसके बाद में आंध्रा चालू। बस छोड़ दी, हो गया, इसको लगा दी। 2388 টাকা 76 পয়সা এই হয়েছে। তো সারাদিন তেল কমপ্লিট। চলুন পাম্প থেকে বেরোবো এবারে পেমেন্টটা করে। গিরিশোলার কাছে আমরা তেল নিলাম। আর গিরিশোলায় কিন্তু উড়িষ্যার লাস্ট পয়েন্ট, তারপরে আন্ধ্রা চালু। তো সারথির জন্য তেল ভরে নিয়ে এবার একটু দেখি এই রোডের সাইডে বেশ একদম ফ্রেশ ফুল ফুটেছে, সেটা নিয়ে একটু গাড়িতে ঠাকুরের কাছে দেব। মা এই যাচ্ছে ফুলটা তুলতে। চলুন দেখাই আপনাদের।
দাও দাও, ভালো করে দিয়ে দাও দেখি ঠাকুরের কাছে। এই যে মা এখন ফুল দিচ্ছে, একদম ফ্রেশ ফুল কিন্তু, হ্যাঁ মা, পুরো টাটকা ফুল, একদম টাটকা ফুল। এটা হচ্ছে চেকপোস্ট, উড়িষ্যা এক্সিট এবং আন্ধ্রা এন্ট্রি চেকপোস্ট। আর একদম মেঘেদের সারি পার করে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্য ভাইজ্যাগের দিকে। অনবদ্য লাগছে কিন্তু এখন সিনিক বিউটিটা আকাশের, আর যদি বৃষ্টি তো পেয়ে যাই তাহলে আলাদাই মজা হবে। তো যাই হোক না কেন, সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকুন বাইপাস লাইফ। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে থাকুন বাইপাস লাইফ আর এনজয় করুন আন্ধ্রপ্রদেশের সিনিক বিউটি। আর এই যে বলতে বলতে প্রচন্ড জোরে কিন্তু বৃষ্টি চলে এসছে, ওহ দারুণ লাগছে। আন্ধ্রা এন্ট্রি করলাম আমরা, আর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি স্টার্ট। অনবদ্য জার্নি হবে আজকের দিনের, এটা বুঝতে পারছি। স্টার্টিং এ এত সুন্দর বৃষ্টি, তার সঙ্গে সিনিক বিউটি সবই আমরা এনজয় করব এবং আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো আন্ধ্রাতে এন্ট্রি হওয়ার পর আজকের এটা আমাদের ফার্স্ট টোল, এটার নাম হচ্ছে কারাপাদু টোল প্লাজা। আর এই যে টোলের লাইনে এন্টার করছি, এই যে ওয়েলকাম টু কারাপাদু। এটা কিন্তু উড়িষ্যা থেকে আন্ধ্রা এন্ট্রি করলে NH-16 ধরে এটা ফার্স্ট টোল পড়ে, কারাপাদু টোল প্লাজা। তো আন্ধ্রপ্রদেশের রাস্তা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথা হবে না, রাস্তা যথেষ্ট স্মুথ। মানে উড়িষ্যাতে তো আমরা ভালো রাস্তা পেয়েইছি, বাট আন্ধ্রপ্রদেশের মধ্যে যখন এন্টার করলাম তখন কিন্তু রাস্তা আরো দুর্দান্ত। মানে এতক্ষণ ড্রাইভ করছি যখন থেকে আন্ধ্রপ্রদেশ আমরা ঢুকেছি, দারুণ লাগে রাস্তাটা। আপনাদেরও একটু ভিউজ দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে আন্ধ্রপ্রদেশের রাস্তা। যেরকম রাস্তা ড্রাইভিং করে মজা, একদম এই সমস্ত রাস্তায় একদম স্মুথ মাখনের মতো। এই হচ্ছে সিনিক ভিউ। যত ভাইজ্যাগের দিকে, বিশাখাপত্তনমের দিকে এগোবেন তত কিন্তু এরকম সিনিক বিউটি আরো বাড়তে থাকবে। দূরে ক্যামেরাতে কতটা ধরা পড়ছে জানি না, বাট দূরে মানে জঙ্গল, পাহাড়, মেঘ সব একদম। পাহাড় বলতে আন্ধ্রপ্রদেশের যে ছোট ছোট ভ্যালিগুলো হয়, উপত্যকাগুলো, সেগুলোর কোলে মেঘ এমন ভাবে মিশেছে, মানে মনে হচ্ছে খুব বড় কোনো পাহাড় বা কোনো হিল স্টেশনে আমরা চলে এসেছি। কিন্তু আমরা আছি এখন সাউথার্ন পার্ট অফ ইন্ডিয়া। তো আন্ধ্রপ্রদেশের সিনিক বিউটিটা কিন্তু এরকমই। এরপর অন্ধ্রপ্রদেশের এই সুন্দর রাস্তায় বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর ও আরও দুটো টোল প্লাজা পার করার পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম এই থাগাড়া পুলবাসা মোড়। এবং এই থাগাড়া পুলবাসা মোড় থেকে আমরা লেফট টার্ন নিলাম বিচ রোড বা মারিন ড্রাইভ রোড ধরার জন্য। এই যে থাগাড়া পুলবাসা মেন রোড দিয়ে আমরা চলেছি RK বিচের উদ্দেশ্যে। আর এখান থেকে গেলে আপনারা বিশাখাপত্তনম ভাইজ্যাগের মারিন ড্রাইভ রোডটা পাবেন। যেহেতু থাগাড়া পুলবাসার এই রাস্তা ন্যাশনাল হাইওয়ে থেকে আলাদা এলাকার ভিতরের রাস্তা, তাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই রাস্তায় একটু যানজট পাবো। কিন্তু সেই সমস্ত যানজট কাটিয়ে যখন আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছালাম তখন উপলব্ধি করলাম যে রাস্তাটা থেকে এসে আমাদের লাভই হয়েছে। আর এই যে লেফটে শুরু হয়ে গেছে সি বিচের গ্লিমস, সি বিচের ঝলক, ও সমুদ্রের ঢেউ। অবশেষে লম্বা জার্নি করে মাঝখানে একদিন গোপালপুরে হল্ট দিয়ে আমরা অলমোস্ট এসে গেছি আমাদের গন্তব্য। দেখুন বিচের কাছাকাছি এসছি। ওফ ওফ, অসাধারণ সিনিক বিউটি, দারুণ দারুণ দারুণ, একবার দেখুন। অনবদ্য লাগছে এই জায়গাটা। আপনাদের বলবো অবশ্যই কিন্তু ওই থাগাড়া পুলবাসা থেকে এই রোডটা, মারিন ড্রাইভ রোডটা ধরার জন্য কিন্তু এই রোডেই ঢুকবেন, মানে ভিমলি থাগাড়া পুলবাসা রোড। তাহলে কিন্তু এই সিনিক বিউটিটা আপনার শুরু থেকে এনজয় করতে পারবেন। এবং সমুদ্রটা কিন্তু অসাধারণ লাগছে, এবং দূর থেকে মনে হচ্ছে পুরো নীল জল, অনবদ্য লাগছে। যত এগোবো তত আশা করছি এই সিনিক বিউটিটা আরো বাড়বে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে।
ভাইজ্যাগের বিখ্যাত কয়েকটি সমুদ্র সৈকতের মধ্যে যেটির নাম না নিলেই নয় সেটি হলো ভিমলি সমুদ্র সৈকত। এককালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক বন্দর হিসাবে ব্যবহৃত হতো এই ভিমলি বিচ, তবে পরবর্তীতে সেই ব্যবহার হ্রাস পায়, কিন্তু ভিমলি বিচ বরাবরই পর্যটন কেন্দ্রিক। আপনার ভাইজ্যাগ ভ্রমণের আইটিনারিতে এই ভিমলি বিচ কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এই ভিমলি বিচে কিন্তু অবশ্যই দাঁড়াবেন আসার পথে, এবং ওই রাস্তা দিয়ে আসবেন। অনবদ্য অভিজ্ঞতা, ভিমলি বিচ দারুণ লাগছে, হাত বাড়ালেই জল। এই দেখুন জল কত দূর আসছে, জল একদম পায়ের কাছে চলে আসছে। এই হচ্ছে ভিমলি বিচের এই বিখ্যাত মারমেডের স্ট্যাচু। এখানে সামনে কিন্তু মানে এইটা কিন্তু আইকনিক ভিমলি বিচের মেন একটা অ্যাট্রাকশন। এটাই হচ্ছে ভিমলি বিচের মারমেড। আর এই বীজটাই এত সুন্দর লাগলো, আশা করছি পরের বীজগুলো আরো বেটার লাগবে, আরো সুন্দর লাগবে। তো মারিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় ভিমলি বিচে কিন্তু অবশ্যই আপনাদের একটা স্টপ দিতে হবে, দারুণ অনবদ্য। চলুন এখান থেকে বেরিয়ে পড়ি এবার। এই ভিমলি বিচ থেকে 2-2.5 কিলোমিটার এসেই আবার আমরা দাঁড়াতে হয়েছে, কারণ আবার একটা সুন্দর সিনিক বিউটি স্পট, সেটা আপনাদের না দেখালেই নয়। যে নারকেল গাছের সারি দেখছেন, আর লোকাল অটো বাইক সব লোকাল লোকজন এখানে বসে আড্ডা দিচ্ছে, টাইম স্পেন্ড করছে। এটা এই জায়গায় এসছি, আর ডাব খাবো না, এই তো একদম দুটো স্ট্র লাগিয়ে মা ডাব চালু করে দিয়েছে। এই যে একদম বম সাইজের একটা ডাব নিয়ে খেতে চলেছি আমি। আর ডাব খাবোই না কেন, ওই যে চারিদিকে শুধু ডাব আর ডাব। আর এই যে আমার হাতেও ডাব। চলুন ডাবটা খাই। ডাব নিয়ে ডাব গাছের ছাওয়ায় বসে আমরা এনজয় করব। চলুন। এই যে ডাব খেতে খেতে ডাব গাছের ছাওয়ায় আমরা, ডাব গাছের নিচেই আমরা ডাব খাচ্ছি। অজস্র নারকেল গাছ, অজস্র। আর ছাওয়ায় লোকাল লোকজন কিন্তু প্রচুর বসে আছে। এটাও ভিমলি বিচেরই একটা পার্ট, ওটা মেন বিচ ছিল আর এটা ভিমলি বিচের একটা পার্ট। এই কোকো অ্যারেনা থেকে বেরিয়ে এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে এগোচ্ছি। আজকের ট্রিপটা কিন্তু আমার তো দারুণ এনজয়মেন্ট হচ্ছে, আশা করি ভিডিওর মাধ্যমে আপনারাও এনজয় করবেন। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আরো অন্যান্য পয়েন্ট দেখাচ্ছি। দেন আমরা ভাইজ্যাগে কোন হোটেলে উঠি সবটাই শেয়ার করব। তো দেখতে থাকুন বাইপাস লাইফ। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবার কন্টিনিউ করি। তো এসে গেছি আমরা থোটলাকোন্ডা সি বিচের কাছে। এই ভিমলি বিচ পার করে কিছুটা আসার পরেই আপনারা রোডের সাইড থেকে থোটলাকোন্ডা বিচে নামার জন্য জায়গা পেয়ে যাবেন, প্যাসেজ 2-3টে পরপর প্যাসেজ রয়েছে, সেখান থেকে আপনারা নামতে পারবেন। আর নেমে কিন্তু থোটলাকোন্ডা বিচে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই বিচটাও কিন্তু সুন্দর। আর ভাইজ্যাগের কিন্তু আপাতত যে কটা বিচ দেখলাম, মানে ভিমলি, থোটলাকোন্ডা আর ভিমলির পরে যেটা ওই কোকো অ্যারেনা, তিনটেই কিন্তু খুব সুন্দর লাগলো। এই হচ্ছে থোটলাকোন্ডা বিচের ভিউ। এটাই হচ্ছে থোটলাকোন্ডা বিচ। ঢেউ কিন্তু কোনো কথা হবে না, ঢেউ কিন্তু দুর্দান্ত ঢেউ। তেলেগু শব্দ থোটলাকোন্ডার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় জলের পাহাড়, অর্থাৎ জলে উদ্ভব হওয়া পাহাড়। থোটলাকোন্ডা বিচের এই ন্যাচারাল আর্চগুলো সেই কোনো এককালে উদ্ভব হওয়া পাহাড়ের অংশ হিসাবেই ধরা হয়। ভাইজ্যাগের বিখ্যাত বিচগুলোর মধ্যেই থোটলাকোন্ডা বিচ অন্যতম, এবং যে কোনো ভ্রমণপ্রেমী ভাইজ্যাগে এলে অবশ্যই থোটলাকোন্ডা বিচে ঘোরেন। আমরাও থোটলাকোন্ডা বিচে বেশ খানিকক্ষণ সময় স্পেন্ড করলাম। এটা আমরা চলে এসেছি ঋষিকোন্ডা বিচ। থোটলাকোন্ডা বিচ থেকে 6 কিলোমিটার মতো এলেই আবার বাঁহাতে পেয়ে যাবেন রুচিকোন্ডা বিচ। রাস্তার সাইড থেকে নেমে আপনারা বিচে চলে আসবেন। এই হচ্ছে ঋষিকোন্ডা বিচ। ছিল ঋষিকোন্ডা বিচ। এবার ঋষিকোন্ডা বিচ থেকে বেরোচ্ছি আমরা। পরের পয়েন্ট কোথায় যাই দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
চলে এসেছি এবার আমরা ট্রিনিটি পার্ক, আর এই ট্রিনিটি পার্কের গেট থেকে এন্ট্রি করব। তো চলুন দেখাই আপনাদের। এখানে পিছনে গাড়িটা রেখে দিয়েছি, পার্কিং এরিয়া আছে পরপর। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্রিনিটি পার্কের গেটের কাছে। এই হচ্ছে ট্রিনিটি পার্কের এন্ট্রান্স গেট। এই আমরা ঢুকছি পার্কের মধ্যে। 2020 সালের অক্টোবর মাসে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমভি মা মাঝ সমুদ্রে সাইক্লোনের কারণে আটকে পড়ে এবং জাহাজটির প্রপেলারগুলি খুব বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এরপর কোনোভাবে ভাসতে ভাসতে জাহাজটি এসে পৌঁছায় ট্রিনিটি পার্কের এই বিচে এবং তারপর থেকে জাহাজটি এখানেই রয়ে গিয়েছে। জাহাজটির কোম্পানি জাহাজটিকে স্ক্র্যাপে পরিণত করা বা পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার খরচা বহন করতে না পারায় বিগত 3-4 বছরে জাহাজটি পরিণত হয়েছে ভাইজ্যাগের একটি প্রসিদ্ধ ট্যুরিস্ট স্পট হিসাবে। বহু জায়গা থেকে মানুষ ভাইজ্যাগে ঘুরতে এসে ট্রিনিটি পার্কে এই জাহাজটি দেখতে আসেন। আমরাও ট্রিনিটি পার্কে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম। এই যে এখন জাহাজটা প্রপারলি ছুঁয়ে মা দেখছে। এই যে নর্মাল যেটা হয় আর কি, জাহাজ এই ফার্স্ট টাইম এত কাছ থেকে কোনো জাহাজ ছুঁয়ে দেখছি। অদ্ভুত একটা, মানে দেখুন এটা কোনো যে বহু পুরনো কোনো আর্টিফ্যাক্ট বা বহু পুরনো কোনো পার্ক বা কোনো ট্যুরিস্ট স্পট তা নয়। 5 বছর হলো এই জিনিসটা সৃষ্টি হয়েছে। মানে সৃষ্টি বলতে কি, একটা ন্যাচারাল কোনো কারণে জাহাজটা সাইক্লোনের জন্য খারাপ হয়ে গেছিলো এবং তারপরে জাহাজটার এখানে এই শোরে ভেসে আসা, এখানে আটকে পড়া, তো এই সবই কিন্তু নতুন একটা ট্যুরিস্ট স্পটের সৃষ্টি করেছে এবং 5 বছর ব্যাপী এটা চলছে। বর্তমান কোম্পানি এখানে গিলমারিন্স নামে তারা এটা তত্ত্বাবধান করছে। তো তারপরে আপনারা ভিড়টা তো দেখতেই পাচ্ছেন, এবং স্পেশালি যেহেতু আজকে সানডে এবং পুজোর সময়। তো এটাই হচ্ছে ট্রিনিটি পার্ক। তো ট্রিনিটি পার্ক দেখে এবার আমরা বেরোচ্ছি। এবার ধীরে ধীরে এগোতে হবে আরকে বিচের দিকে। আমাদের হোটেল বুক নেই, হোটেলটাও খুঁজতে হবে, কোন হোটেলে গিয়ে আমরা উঠি। তো দেখতে থাকুন, কোথায় উঠি সবটাই শেয়ার করব। আমরা যে হোটেলে উঠেছি ওশিয়ানিক ভাইবস, মেইন রোড থেকে জাস্ট মানে একটু ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স নয়। আর এখানে কিন্তু প্রতিটা গলি দেখছি যে একটু আপওয়ার্ডস টাইপের, মানে যেরকম হিল স্টেশনে যেরকম থাকে রাস্তা থাকে অনেকটা সেই রকম। তো এটাও একটা অ্যাডভেঞ্চার। ভালো, ভালোই উঁচু আছে, ভালো উঁচু আছে, নিচ থেকে ভালো উঁচু আছে। মানে আমরা এবার প্রবলেমটা কোথায় হয়ে যায়, বিশেষ করে আমাদের মতো যারা মানে নতুন ড্রাইভার আর কি, আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যখন কোনো ট্রাফিকের মধ্যে আমরা পড়ে যাই এবং এই রকম রাস্তা থাকে, স্লোপ টাইপের রাস্তা, তখন কিন্তু এই ক্লাচ গিয়ারের প্রবলেমটা আমরা খুব ফেস করি। যারা এক্সপার্ট ড্রাইভার তারা অতটা ইজিলি হ্যান্ডেল করে না, আমরা কিন্তু অতটা পারি না। তো যাই হোক, আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা হবে। এই হচ্ছে ওশিয়ানিক ভাইবস হোটেলের রুম ভিউ, যে রুমটা আমরা অ্যাকোমোডেট করেছি। এই যে বেডিং আছে, এইদিকে ব্যালকনি আছে। ব্যালকনিটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এটা ব্যালকনি আছে। এটা ওয়াশরুম আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছু অ্যামেনিটিস রয়েছে এখানে। গিজারটা এখানে নেই অ্যাকচুয়ালি, এখানে কিন্তু ভাইজ্যাগে যথেষ্ট পরিমাণ গরম, তো মনে হয় না গিজার কারোর প্রয়োজন হবে বলে। এই হলো ওশিয়ানিক ভাইবস হোটেলের আমাদের অ্যাকোমোডেট করা রুম। তো এই মেন রোড থেকে ঘুরে একটুখানি এদিক ওদিক এক্সপ্লোর করে, যেহেতু আজকে আমরা টায়ার্ড হয়ে গেছি বেশ, মানে চারিদিকে ঘুরে আসার সময় যে পয়েন্টসগুলো আপনাদের দেখালাম, আর গরমটাও কিন্তু ভাইজ্যাগে খুব বেশি। তো সেই সমস্তগুলো করে নিয়ে আমরা রুমে চলে এসেছি ডিনার করে। তো আজকে খুবই টায়ার্ড, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন বাইপাস লাইফ।